হ্যালো ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি মুভির এক্সপ্লেন নিয়ে এসেছি। মুভিটির নামটি হলো কালকি 2898 এডি। এই মুভিটিতে অভিনয় করেছেন ভারতের অনেক কিংবদন্তি অভিনেতারা। তাদের মধ্যে আছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাডুকোন, কামাল হাসান, দিশা পাটানি, বিজয় দেবগন্ডা, আরও অনেকে। শুরুতেই আমরা মহাভারতের যুদ্ধের একটি অংশ দেখতে পাই। যে দৃশ্যে আমরা দেখতে পাই যুদ্ধ প্রায় শেষের দিকে। চারিদিকে যুদ্ধের আগুন জ্বলছে এবং চারিদিকে বহু সৈন্যের মৃতদেহ পড়ে আছে। এমন সময় আমরা সেখানে অশ্বত্থামাকে দেখতে পাই। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে অর্জুনের পুত্র এবং গর্ভবতী স্ত্রীকে হত্যা করে। সে সময় কৃষ্ণ সেখানে আসেন এবং বলেন, তুমি যা করেছ তা যুদ্ধের সবচেয়ে বড় পাপ এবং তোমার পিতার নামে তুমি কলঙ্ক। তখন কৃষ্ণ তাকে অভিশাপ দেয়। অভিশাপে কৃষ্ণ বলেন, তোমার অভিশাপ হলো তুমি কখনো মরবে না। মৃত্যুর ভিক্ষা চাইবে, তুমি গলপচে মরবে, কিন্তু তবুও তুমি মরবে না। এবং তিনি অশ্বত্থামার মাথায় একটি মণি ছিল, মণিটি খুলে নেন। তখন অশ্বত্থামা পাপের প্রায়শ্চিত্তর জন্য একটি সুযোগ চান কৃষ্ণর কাছে। তখন কৃষ্ণ বলেন, এই যুগের পর কলিযুগ আসবে। কলিযুগে পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা হবে না। পাপিষ্ঠে পাপাচ্ছন্ন থাকবে পৃথিবী, পুণ্যের একটি ছোঁয়াও থাকবে না পৃথিবীতে। তখন আমি আবার আসব, তখন তুমি আমায় জন্ম নিতে সাহায্য করবে। এভাবে হবে তোমার পাপের প্রায়শ্চিত্ত। এরপর আমরা দেখি 2898 এর দৃশ্য, মানে মহাভারত থেকে 6000 সাল পরের সময়। পৃথিবীর অবস্থা এখন খুবই খারাপ। কোনো নদীতে কোনো পানি নেই, চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। চারিদিকে সব শুকিয়ে আছে, গাছপালা, নদী নালা শুদ্ধ বলতে কিছুই নেই পৃথিবীতে। সারা বিশ্বে শুধু একটি শহরে বেঁচে আছে, আর সেই শহরটির নাম হলো কাশী। পৃথিবীতে এখন বর্তমানে যে সকল লোক বেঁচে আছে তারাই শুধু কাশীতে থাকে। সেই কাশীতে আমরা একটি বিশাল বড় কমপ্লেক্স দেখতে পাই, যেটা অনেকটা উল্টো পিরামিডের মতো। এই কমপ্লেক্সের ভেতর সকল ধরনের সুবিধা রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ, সমুদ্র, সুন্দর হাওয়া, নানান ধরনের মানুষ বসবাস উপযোগী সকল কিছু এই কমপ্লেক্সের ভেতর রয়েছে। কিন্তু এই কমপ্লেক্সের ভেতর কেবলমাত্র বড় লোকেরাই থাকতে পারে। যে সমস্ত গরিব লোকেরা তারা ওই কমপ্লেক্সের বাইরে থাকে এবং তাদেরকে দিয়ে পশুর মতো খাটানো হয়। এবং এই কমপ্লেক্সের হেড হলো সুপ্রিমিয়াস্কি, মানে কলি, মানে আমাদের এই সিনেমার প্রধান ভিলেন। সেই সব কিছু সৃষ্টি করেছে এবং সেই দুনিয়াটাকে এভাবে চালাচ্ছে। এবং এই কমপ্লেক্সের বাইরে একজন সেনাপতি থাকে, যার নাম হচ্ছে মানব। এই কমপ্লেক্সে ঢোকার জন্য একটা রুলস করা হয়, যার কাছে 1 মিলিয়ন ইউনিটস আছে কেবল সেই কমপ্লেক্সে থাকতে পারবে। যে সকল জিনিসের জন্য বাইরে গরিবের অনেক আকুতি করে, সে সকল জিনিস কমপ্লেক্সের ভেতরে চাইবার মাত্রই পাওয়া যায়। এখানে এই কমপ্লেক্সের ভেতরে সুপ্রিমিয়াস্কি মেয়েদেরকে নিজের কবজায় রাখে। যে মেয়েদের বাচ্চা প্রসব করার ক্ষমতা আছে তাদেরকে এখানে জোর করে আটকে রাখা হয়। সুপ্রিমিয়াস্কি, যার বয়স 200 বছরের বেশি, এবং সে তার নিজের শীত দিয়ে প্রত্যেকটা মেয়েকে প্রেগনেন্ট করে। কারণ তার এমন একটা মেয়ে প্রয়োজন যে তার শীত দিয়ে তৈরি বাচ্চাকে 120 দিনের বেশি তার গর্ভে রাখতে পারে। তারপরে সে তার গর্ভকে এক্সট্রেক্ট করে একটা সিরাম বানায়, যার মাধ্যমে সে নিজেকে অনেক শক্তিশালী করে তুলতে পারে। এখনও এমন কোনো মেয়ে পাওয়া যায়নি যে 100 দিনের বেশি এই শীতটাকে রাখতে পারে। এই জন্য এই বাউন্টি হান্টাররা মেয়েদেরকে আগে থেকে কিডন্যাপ করে রাখত, যেন তারা সুপ্রিমের কাছে তাদেরকে ভালো দামে বিক্রি করতে পারে। বাউন্টি হান্টাররা এই কাজগুলো করে শুধুমাত্র কমপ্লেক্সে থাকার জন্য এবং সেখানকার সুবিধা পাওয়ার জন্য। এরপরে সিনে আমরা দেখতে পারি একটি মেয়েকে ত্রিভুজ আকৃতির একটি বক্সের ভিতরে রাখা হয়। তার গর্ভ থেকে তার বাচ্চাটাকে এক্সট্রেক্ট করে একটা সিরামে রাখা হয় এবং তারপরে সেই মেয়েটিকে মেরে ফেলা হয়। তারপরে সেই সিরামটা সুপ্রিমিয়াস্কির কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সায়েন্টিস্ট জানতে চায় আসলে এই প্রজেক্টটা কী হতে যাচ্ছে এই প্রজেক্ট এর মাধ্যমে। এবং এই সিরামটা যখনই সুপ্রিমিয়াস্কি নিজের ভিতরে ভরে নেয় তখনই সে পানিতে পড়ে যায়, কারণ সেখানে সেই সিরামের পরিবর্তে বিষ ব্যবহার করা হয়েছিল। সুপ্রিমিয়াস্কি পানি থেকে উঠে বলে, ওর দিন পর কেউ আমাকে মারার চেষ্টা করেছিল। এই সব কিছুই বিজ্ঞান এটা করেছিল, কারণ সে জানতো পৃথিবীতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর এই ধ্বংসের মূল কারণ হচ্ছে সুপ্রিমিয়াস্কি। তাই সে এটা বন্ধ করার জন্য সুপ্রিমিয়াস্কিকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তো সুপ্রিমিয়াস্কিনের কিছু না হওয়ার কারণে সে ওই বিজ্ঞানীকে মেরে ফেলে।
কিন্তু এতই পাপাচারের ভিতরেও এখানে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে সাম্বালা। যে সাম্বালা এখনও বসবাসের উপযোগী এবং তারা ভগবানকে মানে এখনও তারা ভগবানেরই পূজা করে। কিন্তু এই সাম্বালা গ্রামকে সুপ্রিম ইয়াস্কিন ও তার কমান্ডাররা কেউ এখনও খুঁজেই পায়নি। কিন্তু সাম্বালার রেবেনরা সবাইকে লুকিয়ে লুকিয়ে সাহায্য করে এবং সুপ্রিম ইয়াস্কিনের বিপক্ষে লড়াই করার চেষ্টা করে। এই সাম্বালার প্রধান হচ্ছে ময়ূরম, যে কিনা এখনও ভগবানে বিশ্বাস করে এবং সে তাও বিশ্বাস করে একজন মা আসবে যার গর্ভ থেকে কল্কি জন্মগ্রহণ করবে। তারপরে রিবেলদের মাঝখানে আমরা একজন মেয়েকে দেখতে পাই যার নাম দেবিয়া। সে ছিল তখন প্রেগনেন্ট এবং তার কাছে একজন রিবেল আসে এবং অশ্বত্থামার মনে দিয়ে চেক করে তার গর্ভে ভগবান কল্কি আছে কিনা। তো সাম্বালাতে একটা কথা আছে, যখন ভগবান কল্কি আসবে তার কাছে যদি এই মণিটি রাখা হয় তখন মণিটি জ্বলে উঠবে। যখন সেই রিবেল মণিটি তার পেটের কাছে নিয়ে ধরে তখন আর মণিটি চমকায় না। এর দ্বারা বোঝা যায় যে তার গর্ভে ভগবান কল্কি নেই। তখনই বাউন্টি হান্টাররা তাদের উপরে অ্যাটাক করে। বাউন্টি হান্টাররা অ্যাটাক করার পর তার হাত থেকে মণিটি পড়ে যায়। তখন রায়া নামের একটি ছোটো মেয়ে সেই মণিটি নিয়ে পালিয়ে যায়। তখন সেই মেয়েটি আরও রিবেলকে কমান্ডার কাছে নিয়ে আসা হয় তাদেরকে ভালো জামে বেচার জন্য। কমান্ডার তখন তাদেরকে জিজ্ঞেস করে সাম্বালা কোথায়। তখন দেবিয়া সবাইকে নিষেধ করে তাকে সাম্বালার কথা না বলতে, কারণ সাম্বালার কথা বললেও তাদেরকে মেরে ফেলা হবে। এরপরে রেগে গিয়ে কমান্ডার মানুষ সবাইকে মেরে ফেলে। এরপরে আমরা এই মুভির মেন চরিত্র ভৈরবাকে দেখতে পাই। তো ভৈরবার কাছে আছে এই রোবট কার বচ্চি। ভৈরবা থাকে একজন বাউন্টি হান্টার। তারও সারা জীবনের ইচ্ছা সেও ওই কমপ্লেক্সে থাকবে, কেনই বা যেতে চাইবে না। মানুষ জীবনযাপনের জন্য সকল কিছু ওই জায়গায় চাওয়ার মাত্রই পাওয়া যায়, তাই সবাই কমপ্লেক্সে থাকারই প্রতিজ্ঞা নিয়ে কাজ করে। কিন্তু ভৈরবা কমপ্লেক্সে যাওয়ার জন্য কোনো পয়েন্ট কালেক্ট করে না, সে সবার থেকে পয়েন্ট ধার নিয়ে চলাচল করে। কিন্তু তার অনেক স্বপ্ন আছে, সে কমপ্লেক্সে যেতে চায়। ভৈরবার একটা গার্লফ্রেন্ড আছে যার নাম ছিল রক্সি। রক্সি 70 দিনের জন্য ওই কমপ্লেক্সে একটা কাজ পায়। এটা ভৈরবাকে বলার পর ভৈরবা রক্সিকে অনুরোধ করে ভৈরবাকে রক্সির সাথে নিয়ে যেতে। তাই রক্সি রাজি হয়ে যায়, ভৈরবকে নিয়ে কমপ্লেক্সে যায়। সেখানে গিয়ে আমরা দেখতে পারি কমপ্লেক্সের আর্টিফিশিয়াল দুনিয়া। একজন মানুষ বসবাসের জন্য কি নেই। সবুজ ঘাস থেকে শুরু করে সাগর, মহাসাগর, বন, জঙ্গল সকল কিছু আছে এই কমপ্লেক্সের ভিতরে। ভৈরবা সেখানে গিয়ে অনেক খুশি হয়, নাচে গানে চারিদিকে হারিয়ে যায়। তো ভৈরবা ও রক্সি বিভিন্ন ধরনের কাণ্ড করতে থাকে সেখানে। তাদের সেই কাণ্ড দেখে কমপ্লেক্সের গার্ডরা এসে তাদেরকে কমপ্লেক্স থেকে বের করে দেয়। তারপরে আমরা সেই বাচ্চাটাকে দেখতে পাই যে বাচ্চাটা কমপ্লেক্স থেকে মুড়ি নিয়ে পালিয়েছিল। সেই বাচ্চাটার পেছনে ছিল একটা রোবট। রায়া নামের মেয়েটি সেই রোবট থেকে বাঁচার জন্য একটা মন্দিরের ভেতরে আশ্রয় নেয় এবং ওই মন্দিরেই তার সাথে দেখা হয় অশ্বত্থামার। অশ্বত্থামা প্রথমে সেই মেয়েটিকে বাঁচায় এবং তারপরে দেখতে পায় তার সেই মণিটি, এবং তখন তার মনে পড়ে যায় কৃষ্ণের সেই অভিশাপের কথা। কৃষ্ণ তাকে বলেছিল কল্কির জন্ম তখনই হবে যখন ওই মণিটা তাকে খুঁজে নেবে, তখনই তাকে প্রস্তুত হতে হবে কল্কিকে রক্ষা করার জন্য। তারপরেই আমরা দেখতে পারি কমপ্লেক্সের ভিতরে একটি মেয়ে 150 দিনের বেশি একটা বাচ্চা গর্ভে ধারণ করে রাখতে পেরেছে, যেটা কেউ এখনও জানতে পারেনি, এবং সেটা জানতে পারে তার একটা বান্ধবী, এবং সেই মেয়েটার চরিত্রে অভিনয় করেছে দীপিকা। সে বাচ্চাটিকে দীপিকা কোনোভাবে হারাতে চায় না। তারপর সে এই বাচ্চাটির কথা তার একটা বান্ধবীকে বলে। তার বান্ধবী তাকে লোভ দেখায়, যদি সে বাচ্চাটির কথা বলে তাহলে এই কমপ্লেক্সে তাকে রানীর মতো করে রাখ। কিন্তু দীপিকা বলে তাই সে যদি এই বাচ্চাটার কথা তাদেরকে বলে দেয় তাহলে তারা এই বাচ্চাটাকে মেরে ফেলবে। এই জন্য দীপিকার কমপ্লেক্স থেকে পালানোর পরিকল্পনা করে। তার সেই বান্ধবী তাকে কমপ্লেক্স থেকে পালানোর জন্য সাহায্য করে। পালানোর আগে তাকে যখন ওই ত্রিভুজ আকৃতি বক্সে রাখা হয় বাচ্চাটিকে এক্সট্রাক্ট করার জন্য একগুণের সিরাম সেখানে যোগ হয়, তখন কোনোভাবে যোগ হওয়ার কারণে দীপিকা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দেশে উঠে আসে মহাভারতের যুদ্ধের সময়কার একটি ধনুক। সেই ধনুকটিকে কেউ ধরতে পারতেছিল না। সে যে দৌড়ছিল সে তারই হাত পুড়ে যাচ্ছিল, বা দীপিকাকে যে পালাতে সাহায্য করেছিল সে ছিল সাম্বালা গ্রামের একজন সদস্য। সেই দীপিকাকে সাম্বালা গ্রামের হাতে তুলে দেয়। সাম্বালার লোকজন যখন তাকে নিয়ে যেতে থাকে তখন আমরা তার নাম জানতে পারি। তার নাম হচ্ছে শ্রীমতী।
তখন সেই রাস্তায় ঘটে এক দুর্ঘটনা। বাউন্টি হান্টাররা তাদের পিছু করতে থাকে, কারণ দীপিকার নামে 1 মিলিয়ন পাউন্ডে ইউনিট বাজেট রাখা হয়েছে। যে দীপিকাকে ধরতে পারবে সেই কমপ্লেক্সে ঢুকতে পারবে। তো এই কারণে সবাই শ্রুমতির পেছনে পড়ে থাকে তাকে ধরার জন্য। শ্রুমতিকে নিয়ে যাওয়ার সময় যখন সবাই শ্রুমতির উপর অ্যাটাক করে, তখন ওই 1 মিলিয়ন পাউন্ডের লোভে তখন ভৈরবও শ্রুমতিকে অ্যাটাক করে এবং সেখানে তার সাথে যুদ্ধ হয় অশ্বত্থামার। সেখানে অশ্বত্থামা আসে শ্রুমতিকে বাঁচানোর জন্য। তখন তাদের মধ্যে আমরা খুব বড় একটা যুদ্ধ দেখতে পাই এবং সবাইকে হারিয়ে অশ্বত্থামা সাম্বালায় পৌঁছে যায় এবং শ্রুমতির প্রবেশ করার পরেই সাম্বালায় বৃষ্টি হতে থাকে, যে বৃষ্টিটা তারা অনেক বছর ধরেই দেখেনি। এই বৃষ্টি দেখার পরে সবাই বুঝতে পারে পৃথিবীতে কল্কি আসতে চলেছে। এদিকে ভৈরব যখন হেরে বসেছিল তখন তার কাছে আসছে কমান্ডার মানব। সেখানে কমান্ডারের সাথে ভৈরবের ডিল হয়, ভৈরব সাম্বালা থেকে শ্রুমতিকে এনে দেবে। তার পরিবর্তে সে কমপ্লেক্সে জায়গা চায় এবং কমান্ডার তাকে কথা দেয় সে যদি শ্রুমতিকে ধরে আনতে পারে তাহলে তাকে হাত ধরে কমপ্লেক্সে জায়গা দেবে। সত্য আমার হাতে যে একটা লাঠি ছিল সেই লাঠি সম্বন্ধে রায়া তাকে প্রশ্ন করে। রায়ের প্রশ্নের সাথে সাথেই অশ্বত্থামা তার প্রশ্নের উত্তর দিতে থাকে, আর উত্তরের সাথে সাথে করতে থাকে মহাভারতের ফ্ল্যাশব্যাকের সেই চিত্র। রায়া প্রশ্ন করে এই লাঠিটা আসলে কার? তখন অশ্বত্থামা উত্তর দেয় লাঠিটা আসলে তার বন্ধু কর্ণর, যেটা তার হাতেই একমাত্র শক্তি পায়। এরপরের সিনে আমরা দেখতে পারি ভৈরবা চিঠিকে নতুনভাবে ঠিক করতে থাকে। তো সে অশ্বত্থামার সাথে লড়াই করে এবার জিততে পারে। সে একটা রিভেলের মাধ্যমে সে সাম্বালায় পৌঁছে যায় এবং সাম্বালায় পৌঁছানোর সাথে সাথেই সে রিভেল সহ সবাইকে অজ্ঞান করে দেয় এবং সে অশ্বত্থামার সেজে শ্রুমতিকে নিয়ে যেতে থাকে। তখনই আসল অশ্বত্থামা এসে পড়ে এবং তাকে মেরে তার আসল রূপে নিয়ে আসে। তখনই তাদের ভিতরে শুরু হয়েছে লড়াই এবং এই লড়াইয়ে একের পর এক ঘটনা ঘটতে থাকে। এই লড়াই আমরা ধাপে ধাপে দেখতে থাকি। কমপ্লেক্সের কমান্ডার সহ সবাই সাম্বালায় অ্যাটাক করতে থাকে। তো একদিকে সাম্বালার লোকেদের সাথে কমপ্লেক্সের লোকেদের লড়াই, আর একদিকে অশ্বত্থামার সাথে ভৈরবার লড়াই। তো যখন সব কিছু শেষ হয়ে যাচ্ছিল, কমপ্লেক্সের লোকের কাছে সাম্বালার লোক, অশ্বত্থামা ভৈরবার কাছে হেরে যাচ্ছিল, তখনই অশ্বত্থামার ভিতরে কর্ণর আগমন ঘটে। অশ্বত্থামার ভিতরে কর্ণর আগমন ঘটে তা আমরা কীভাবে বুঝতে পারি? যখন অশ্বত্থামা কর্ণর সেই লাঠিটি ধরে, সেই লাঠিটির ভিতরে চলে আসে তার পাওয়ার। তখনই আমরা বুঝতে পারি অশ্বত্থামার ভিতরে কর্ণর আগমন ঘটেছে। তখন অশ্বত্থামা বুঝতে পারে সেই হচ্ছে কর্ণ। ভৈরবের ভিতরে কর্ণর আগমনের পরে সবার সাথে যুদ্ধে তারা জিতে যায় এবং অশ্বত্থামা কর্ণ মিলে শ্রুমতিকে বাঁচিয়ে ফেলে কমপ্লেক্সের কমান্ডারের কাছ থেকে। তো এখানেই আছে একটা টুইস্ট। বুচি যখন তাকে ডাক দেয় তখন সে আবার পুনরায় ফিরে আসে ভৈরবার রূপে এবং ভৈরবা শ্রুমতিকে নিয়ে চলে যায়। তখন অশ্বত্থামা চেষ্টা করে তাকে থামানোর, কিন্তু সে থামাতে পারে না। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি সুপ্রিমেসকে শ্রুমতির থেকে যে 1 বিন্দু সিরাম নিয়েছিল, সেই সিরাম যখন তার ভিতরে প্রবেশ করে তখন সে অনেক শক্তিশালীর অধিকারী হয়ে যায় এবং সে তার আসল রূপে ফিরে আসে এবং সে আস্তে আস্তে যুবক হতে থাকে। সে যদি পুরোটা নিত তাহলে কি হতো একবার ভেবে দেখছেন? পার্ট 2-তে হয়তো আমরা দেখতে পারি পৃথিবীতে যেন কল্কি না আসে তার জন্য সুপ্রিমেসকে নিজেই লড়াই করতে পারে। কালকে 2898 AD মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানান এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।